২০ বছর বয়স, জীবনের এমন একটা সময়, তাই না? একদম নতুন একটা অধ্যায়। কিন্তু সত্যি বলতে এই সময়টাতেই কিন্তু সবচেয়ে বেশি আর্থিক টানাপোড়েন আর বিশৃঙ্খলা দেখা যায়। এখন একবার ভাবুন তো, যদি এই বিশৃঙ্খলাটাকে একদম কন্ট্রোলে আনা যেত, যদি একটা সিস্টেম থাকতো যেটা দিয়ে একটা শক্তপোক্ত ভবিষ্যতের ভিত গড়া যেত। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সহজ কিন্তু খুব কাজের একটা সিস্টেম দিয়ে নিজেদের আর্থিক জীবনটাকেই বদলে ফেলা যায়। এই কথাটা কিন্তু শুধু একটা উক্তি না, এটাকে একটা সতর্কবার্তাও বলা যেতে পারে। কারণ ২০-এর কোঠায় নেওয়া ছোট ছোট আর্থিক সিদ্ধান্তগুলোই কিন্তু ঠিক করে দেয় যে ৩০-এর কোঠায় জীবনটা কেমন হবে, একেবারে চাপমুক্ত নাকি স্ট্রাগলে ভরা। আমরা কিন্তু এখানে শুধু টাকা জমানোর কয়েকটা টিপস নিয়ে কথা বলতে আসিনি, বরং আমরা কথা বলবো এমন একটা লাইফস্টাইল বা জীবনধারা তৈরির ব্যাপারে যেটা আমাদের সত্যিকারের আর্থিক স্বাধীনতা এনে দেবে। তো আমাদের পুরো আলোচনাটা এই ৪টা মূল স্তম্ভ বা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা দেখব কিভাবে প্রতিদিনের টাকা পয়সার লেনদেনটা নিজের কন্ট্রোলে আনা যায়। এরপর ওই ভিত্তির ওপর আমরা একটা সেফটি নেট বা সুরক্ষা বলয় তৈরি করব। তার পরের ধাপে আমরা দেখব কিভাবে টাকাকেই আমাদের জন্য কাজে লাগানো যায়। আর একদম শেষে আমরা কথা বলবো সেই মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে যেটা এই পুরো সাফল্যটাকে ধরে রাখতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা দিয়ে, ক্যাশ ফ্লো ম্যানেজ করা। মানে টাকা আসছে কোথা থেকে আর যাচ্ছে কোথায় সেটার উপর কন্ট্রোল আনা। মাস শেষে কি কখনো এমন মনে হয়েছে যে আরে সব টাকা গেল কই? আমার তো মনে হয় এটা আমাদের সবারই খুব পরিচিত একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ফিনান্সিয়াল কন্ট্রোলের আসল চাবিকাঠি। কারণটা খুব সহজ, প্রতিদিনের টাকার উপরই যদি কন্ট্রোল না থাকে তাহলে বড় কোনো প্ল্যান সফল করা কিন্তু প্রায় অসম্ভব। শুরু করার জন্য এই 50-30-20 রুলটা কিন্তু দারুণ কাজের একটা ফ্রেমওয়ার্ক। নিয়মটা খুব সোজা, মোট আয়ের 50% যাবে একদম জরুরি প্রয়োজনের জন্য, যেমন ধরুন বাসা ভাড়া, খাওয়া দাওয়া। 30% থাকবে শখ বা ইচ্ছা পূরণের জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাকি 20%। এটা বেতন পাওয়ার সাথে সাথেই সোজা চলে যাবে সেভিংস বা সঞ্চয়। এখন এখানে নিজেকে একটা কঠিন কিন্তু খুব জরুরি প্রশ্ন করতে হবে। যদি এই 20% জমানো অসম্ভব বলে মনে হয়, তাহলে আসল সমস্যাটা কোথায়? আয়ের পরিমাণে নাকি জীবনযাত্রার ধরনে? এখানে যে দুটো পদ্ধতির কথা বলা হচ্ছে তার মধ্যেই কিন্তু আর্থিক সাফল্যের মূল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, বেশিরভাগ মানুষ কি করে, তারা আগে সব খরচ করে, তারপর মাস শেষে যা বেঁচে থাকে সেটা জমানোর চেষ্টা করে। কিন্তু যারা আর্থিকভাবে সফল তারা ঠিকের উল্টো কাজটা করে। তারা আয় করার সাথে সাথেই সবার আগে নিজের ভবিষ্যৎকে পে করে, মানে সেভিংসের অংশটা প্রথমেই সরিয়ে রাখে, এরপর বাকি টাকা দিয়ে মাস চালায়। এই একটা ছোট্ট অভ্যেসে কিন্তু পুরো ফিনান্সিয়াল ডিসিপ্লিন বা আর্থিক শৃঙ্খলাকে অটোম্যাটিক করে দেয়। এই কথাটার সবসময় মাথায় রাখা দরকার। ছোট ছোট ছিদ্রই কিন্তু একটা বড় জাহাজকে ডুবিয়ে দেয়। আমাদের আর্থিক জীবনেও ঠিক তাই। প্রতিদিনের 1 কাপ কফি, হঠাৎ করে ফেলা অনলাইন শপিং বা একটু পরপর ফুড ডেলিভারি অর্ডার করা, এগুলোই হলো সেই ছোট ছোট ছিদ্র। আলাদাভাবে দেখলে এগুলোকে তেমন কিছুই মনে হয় না, কিন্তু মাস শেষে যখন হিসেব করতে বসা হয় তখন দেখা যায় এই ছোট ছোট খরচগুলো মিলেই বাজেটটাকে একদম ডুবিয়ে দিয়েছে। তাই কন্ট্রোল আনার প্রথম স্টেপ হলো টাকাটা ঠিক কোথায় যাচ্ছে সেই ব্যাপারে নিজের সাথে একদম সৎ থাকা। বেশ, ক্যাশফ্লো তো এখন নিয়ন্ত্রণে, এবার আমাদের আর্থিক কাঠামোর ওপর একটা সেফটি নেট বা সুরক্ষা জাল বিছানোর পালা। এই সেফটি নেটটা কেন জরুরি? কারণ এটা আমাদের হঠাৎ আসা বিপদ, যেমন ধরুন চাকরি চলে যাওয়া বা বড় কোনো অসুখ, এইসব আর্থিক ধাক্কা থেকে বাঁচাবে। আর সবচেয়ে বড় কথা, বিপদের সময় ভয় পেয়ে বা আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের রক্ষা করবে। তো এই সেফটি নেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হলো ইমার্জেন্সি ফান্ড। এটাকে বলা যেতে পারে আমাদের আর্থিক বর্ম। সোজা কথায় এটা হলো এমন একটা টাকার রিজার্ভ যা দিয়ে অন্তত 3 থেকে 6 মাসের জরুরি খরচ চালানো যাবে। চাকরি চলে গেলে বা হঠাৎ অসুস্থতার মতো বিপদের সময় এই ফান্ডটাই কিন্তু মানসিক শান্তি দেয়। আচ্ছা, চলুন ব্যাপারটাকে একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন প্রতি মাসে বাসা ভাড়া, খাবার, যাতায়াত, বিল এইসব মিলিয়ে একদম অপরিহার্য খরচ হয় 10,000 টাকা। তাহলে ইমার্জেন্সি ফান্ডের টার্গেট হবে এর 3 থেকে 6 গুণ, মানে 30,000 থেকে 60,000 টাকা। দেখুন, যখনই সংখ্যাটাকে এভাবে ভেঙে দেখা যায় তখন কিন্তু লক্ষ্যটাকে আর অতটা কঠিন বা ভয়ঙ্কর মনে হয় না, তাই না? এই বিষয়টা কিন্তু খুব মন দিয়ে বোঝা দরকার।
সব লোন বা ঋণ কিন্তু খারাপ না। যে ঋণটা আমাদের আয় বাড়াতে সাহায্য করে সেটাকে বলা যেতে পারে একটা অ্যাসেট বা বিনিয়োগ। কিন্তু শুধুমাত্র শখের জিনিস কেনার জন্য, যেমন ধরুন ইএমআই দিয়ে একটা দামি ফোন কেনা, এরকম ঋণ নেওয়া মানে হলো নিজের কাঁধে একটা বোঝা বা লায়াবিলিটি চাপানো। একটা মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করাটা অনেকটা একটা পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর মতো, খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্যই একাধিক আয়ের উৎস তৈরি করাটা খুব জরুরি। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, টিউশনি বা ছোটখাটো কোনো অনলাইন প্রজেক্ট। এগুলো শুধু আমাদের আয় বাড়ায় না, আমাদের সেফটি নেটটাকেও অনেক বেশি শক্তিশালী করে। মানে একটা উৎস বন্ধ হয়ে গেলেও পুরো সিস্টেমটা ভেঙে পড়বে না। তো আমাদের ফাউন্ডেশন এখন মজবুত, সেফটি নেটও তৈরি। এবার তাহলে আসল খেলা শুরু করা যাক। এখন সময় আমাদের জমানো টাকাকে আমাদের জন্য একজন সৈনিকের মতো কাজে লাগানোর। এই সেকশনে আমরা দেখব কিভাবে এই টাকা দিয়ে ভবিষ্যতের জন্য সত্যিকারের সম্পদ তৈরি করা যায়। ২০ বছর বয়সে সবচেয়ে ভালো বিনিয়োগ কোনটা? কোনো দামি ফোন বা গ্যাজেট? একদমই না। সবচেয়ে বড় আর সেরা বিনিয়োগ হল নিজের দক্ষতার ওপর বিনিয়োগ করা। একটা নতুন স্কিল শেখা, সেটা কোডিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে বা ভালো কমিউনিকেশন স্কিলও হতে পারে। এটা আমাদের আয় করার ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। আর স্কিল হলো এমন একটা অ্যাসেট যা কেউ কোনোদিন আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই চার্টটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। বিনিয়োগের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিসটা, মানে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সুদের ক্ষমতাটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন, ২০ বছর বয়সে যে বিনিয়োগটা শুরু হয়েছে সেটা কিন্তু ৩০ বছর বয়সে শুরু হওয়া বিনিয়োগটাকে কি সহজে পেছনে ফেলে দিচ্ছে। হয়তো শুরুর অ্যামাউন্টটা কমই ছিল। এখান থেকে একটা জিনিসই পরিষ্কার, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কত টাকা দিয়ে শুরু করা হচ্ছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কখন শুরু করা হচ্ছে। আমাদের হাতে থাকা সবচেয়ে বড় সম্পদটাই হলো সময়। একটা কঠিন সত্যি কথা হলো, আমাদের স্কুল কলেজে কিন্তু কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা শেখানো হয় না। তাই এই দায়িত্বটা আমাদের নিজেদেরই নিতে হবে। বাজেট করা, ইনভেস্টমেন্টের বেসিক নিয়মকানুন বা ট্যাক্সের মতো জরুরি বিষয়গুলো না জেনে হুট করে বিনিয়োগ করাটা কিন্তু জুয়া ফেলার মতো। তাই বই পড়া, ভালো কোনো পডকাস্ট শোনা বা কোর্স করা, মোট কথা নিজের জ্ঞানের উপর বিনিয়োগ করাটা সবার আগে দরকার। আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি, এবং এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ কি জানেন, সেরা টেকনিক বা কৌশলও কিন্তু ফেল করে যায় যদি ঠিকঠাক মাইন্ডসেট বা মানসিকতা না থাকে। আর্থিক সাফল্য শুধু আমরা কি করছি সেটার উপর নির্ভর করে না, বরং আমরা কিভাবে ভাবছি সেটার উপর অনেক বেশি নির্ভর করে। মোটিভেশন বা অনুপ্রেরণা জিনিসটা অনেকটা আগুনের ঝলকানির মতো, হুট করে আসে আবার চলেও যায়। এর উপর ভরসা করা যায় না। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো সেই জিনিসটা যেটা আমাদের প্রতিদিন একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, সেদিন মন ভালো থাকুক বা খারাপ। এই ৩টে অভ্যাসকে যদি জীবনের অংশ বানিয়ে নেওয়া যায়, প্রতিদিনের খরচ হিসেব করা, রোজ ১ ঘন্টা নতুন কিছু শেখা আর আয় বাড়ানোর মতো কোনো একটা স্কিলের ওপর নিয়মিত কাজ করা, তাহলেই কিন্তু আসল উন্নতিটা হয়। আজকের এই ডিজিটাল সময়ে আমাদের সবচেয়ে বড় সম্পদগুলোর মধ্যে দুটো হলো আমাদের নেটওয়ার্ক আর পার্সোনাল ব্র্যান্ড। মানে আমরা কাদের সাথে মিশছি আর অনলাইনে আমাদের পরিচয়টা কেমন। প্রত্যেকটা নতুন পরিচয় কিন্তু একটা নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। লিঙ্কডইন বা অন্য কোনো প্ল্যাটফর্মে নিজের একটা ভালো পরিচিতি তৈরি করা মানে হলো সুযোগকে নিজের দিকে টেনে আনা। আর এই সুযোগগুলোই কিন্তু শেষ পর্যন্ত আর্থিক লাভে পরিণত হয়। একটা প্রশ্ন প্রায়ই আমাদের মাথায় ঘোরে, শুরু করার জন্য সেরা সময় কোনটা? এর উত্তরটা কিন্তু খুবই সোজা, আজ, এখনই। আসলে শুরু করার জন্য কোনো পারফেক্ট সময় বলে কিছু হয় না। একটা নিখুঁত প্ল্যানের জন্য অপেক্ষা করতে থাকা মানে হলো শুধু শুধু সময় নষ্ট করা, আর সময়ের সাথে সাথে কম্পাউন্ডিংয়ের যে ম্যাজিক সেটাও হাতছাড়া করা। তাই কাজ শুরু করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ভুল হবে, সেই ভুল থেকে শিখতে হবে আর এগিয়ে যেতে হবে। উন্নতির রাস্তাটা এভাবেই তৈরি হয়। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আর্থিকভাবে যারা সফল তারা কিন্তু ভাগ্যবান নন। তারা আসলে একটা কার্যকর সিস্টেম মেনে চলেন। একটা ভালো ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু হঠাৎ করে হয় না, এটা একটা পরিকল্পিত চেষ্টারই ফল। সুতরাং ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা কোনো আকাশকুসুম স্বপ্ন না। এটা এমন একটা পরিকল্পনা যা বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
শুরুটা আজ থেকেই হোক, হোক না সেটা ১০০ টাকা দিয়ে বা একটা নতুন ভালো অভ্যাস তৈরি করে। আসল কথা হলো ধারাবাহিকতা ধরে রাখা। এখন শুধু একটা প্রশ্নই বাকি থাকে, ১০ বছর পর আমাদের ভবিষ্যৎ আমিটা আজকের আমিকে কোন কাজের জন্য ধন্যবাদ দেবে? উত্তরটা কিন্তু আমাদের আজকের কাজের মধ্যেই লুকিয়ে আছে।